ডিয়ার ভিউয়ার্স, আপনি কি নিয়মিত এসআইপি করছেন, মানে মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে রেগুলার বেসিসে ইনভেস্ট করছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসআইপি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকাল নানান ধরনের কথা শোনা যায়। কেউ বলে এসআইপি করলেই কোটিপতি হওয়া যায়, আবার কেউ বলে মিউচুয়াল ফান্ড যেহেতু শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড, তাই যে কোনো সময়ে আপনার কষ্টার্জিত টাকা ডুবে যেতে পারে। সো কোয়েশ্চেন ইজ যে এদের মধ্যে কোন কথাটা সত্যি? এসআইপি কি সত্যিই নিরাপদ? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কি সত্যিই যে কোনো সময় আপনার সব টাকা ডুবে যেতে পারে, নাকি এগুলো সবই ভুল ধারণা? কারণ এসআইপি যদি এতটাই রিস্কি একটা ইনভেস্টমেন্ট হয়, তাহলে প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার কোটি টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে কেন? আবার মিউচুয়াল ফান্ড যদি এতটাই নিরাপদ হবে, তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তাদের প্রতিটা বিজ্ঞাপনের শেষে কেন বলে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক? তাই এই দুটো প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে না জেনে শুধুমাত্র অন্যের কথা শুনে এসআইপি শুরু করাটা কখনোই ঠিক নয়। আবার অযথা ভয় পেয়ে মিউচুয়াল ফান্ডকে টোটালি অ্যাভয়েড করে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ নয়। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা তথ্য, যুক্তি, বিগত বছরগুলোর পরিসংখ্যান এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির ডেটা কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব এসআইপি আসলে কি, এটা কিভাবে কাজ করে, কোথায় এর রিস্ক রয়েছে, কোথায় এর অ্যাডভান্টেজ, কেন এটা তৈরি করা হয়েছিল এবং একজন সাধারণ মানুষের জন্য এসআইপি আদৌ উপযুক্ত কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখার পর এসআইপি সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে, এই যেমন টাকা ডুবে যেতে পারে কিনা, লং টার্মে এটা কতখানি নিরাপদ, এফডির তুলনায় এটা ভালো হবে না খারাপ, এই সব প্রশ্নের উত্তর আপনি নিজে থেকেই বুঝে যাবেন। তাহলে চলুন পুরো বিষয়টাকে একদম সহজ ভাষায় বুঝে নিই। তবে তার আগে একটা 1 মিনিটের প্রমোশনাল পার্ট, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, ইনভেস্টমেন্টের বিষয়ে প্রথমেই একটা জিনিস বুঝতে হবে যে বেশি রিটার্ন পাওয়াটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি আপনার হার্ড আর্ন মানি এবং অবশ্যই আপনার পরিবারকে সেফ রাখাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হঠাৎ কোনো জরুরি প্রয়োজনে বা বড় কোনো চিকিৎসার প্রয়োজনে বা অন্য কোনো অসময়ে আপনাকে আপনার মিউচুয়াল ফান্ড ভেঙে টাকা তুলতে হতে পারে, অথবা ঈশ্বর না করুন আগামীকাল যদি আপনার সঙ্গে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, তাহলে আপনার পরিবারের কি হবে, তাদের দৈনন্দিন খরচ কিভাবে চলবে? আপনার যদি কোনো ঋণ থাকে, তাহলে ইএমআই কে পরিশোধ করবে? আর আপনার সন্তানদের পড়াশোনার খরচ কে বহন করবে? এই সব কিছু ভেবেই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। জানি এই প্রশ্নগুলো শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই প্র্যাকটিক্যালি এগুলো ভাবা দরকার। তবে হ্যাঁ, এর একটা সহজ সমাধান রয়েছে, দ্যাট ইজ টার্ম ইন্স্যুরেন্স। ঈশ্বর না করুন কাল যদি আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে টার্ম ইন্স্যুরেন্সের এককালীন বড় অঙ্কের টাকা আপনার পরিবারকে সব দিক থেকে সুরক্ষিত রাখবে। তবে সমস্যা শুধু এখানে নয়, প্রতি বছর চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, এক অসুখেই কিন্তু আপনার সব সঞ্চয় জিরো হয়ে যেতে পারে। এই কারণেই টার্ম ইন্স্যুরেন্সের সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্সটাও সমান গুরুত্বপূর্ণ। তাছাড়া কিছু প্ল্যান রয়েছে যেখানে আনলিমিটেড সাম ইনশিওর্ডের সুবিধাও থাকে, ফলে চিকিৎসা চলাকালীন সময়ে কভারেজের লিমিট নিয়ে কোনো অসুবিধা হয় না। আবার বর্তমানে অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে হার্নিয়া, ক্যাটারাক্ট, বিপি, অ্যাজমার মতো প্রি এক্সিস্টিং রোগের ক্ষেত্রেও ডে 1 থেকে কভারেজ দেওয়া হয়। পাশাপাশি অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে হাসপাতালের ব্যবহার্য সামগ্রী যেমন গ্লাভস, সিরিঞ্জ, পিপিই কিট এবং অন্যান্য মেডিকেল আইটেমের খরচও কভার করা থাকে। সাথে আপনি একজন ডেডিকেটেড হেলথ ম্যানেজারও পাবেন, যিনি ডকুমেন্টেশন থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং ক্লেম সেটেলমেন্ট পর্যন্ত প্রতিটা ধাপে আপনাকে সহায়তা করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মাসে মাত্র 400 থেকে 500 টাকা থেকে শুরু হয়, যার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকার, এমনকি কোটি টাকার পর্যন্ত কভারেজ পেতে পারেন। পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি বিশ্বস্ত ইন্স্যুরেন্স পার্টনারদের বিভিন্ন প্ল্যান তুলনা করে নিজের এবং পরিবারের জন্য সেরা প্ল্যানটি বেছে নিতে পারেন। আর অনলাইনে নিলে 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্টও পেতে পারেন। তাই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আজই আপনার পরিবারের আর্থিক ভবিষ্যৎ এবং স্বাস্থ্যকে সুরক্ষিত করুন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি।
দেখুন, ভিডিওর শুরুতেই প্রথমেই একটা বিষয় বুঝে নিতে হবে যে মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির জন্ম কেন হলো। আসলে আগে কি হতো, আগে বেশিরভাগ মানুষই মূলত ফিক্সড ডিপোজিট মানে এফডিতেই টাকা রাখতো। অবশ্য এখনও বেশিরভাগ মানুষ এফডিতেই টাকা রাখেন। বিশেষ করে গ্রাম বা ছোট শহরগুলোতে এখনও বেশিরভাগ মানুষ এফডি বা রেকারিং ডিপোজিট বা আরডির ওপরেই বেশি ভরসা করেন। আরডি বা রেকারিং ডিপোজিট কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ধরুন প্রতি মাসে 5,000 বা 10,000 টাকা করে ব্যাংকে জমা দিচ্ছেন, এটাকেই বলে রেকারিং ডিপোজিট বা আরডি। আর যদি আপনার হাতে একসঙ্গে 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা আসে, তখন সেটাকে একেবারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে দিলে তখন সেটা হয় ফিক্সড ডিপোজিট বা এফডি। এর বাইরে আগে কেউ কেউ ইপিএফ, পোস্ট অফিস বা অন্যান্য সরকারি সঞ্চয় প্রকল্পে টাকা ইনভেস্ট করতেন। মানে অধিকাংশ মানুষের প্রথম পছন্দই ছিল ব্যাংক বা সরকারি স্কিম। কিন্তু কোভিডের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই এই সময় শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে শুরু করেন। যদিও শেয়ার মার্কেট অনেক আগেই ছিল, কিন্তু সাধারণ মানুষ শেয়ার মার্কেট নিয়ে ততখানি সচেতন ছিল না। বরং অধিকাংশ মানুষই শেয়ার মার্কেটকে জুয়া বা সাট্টার বাজারও মনে করতেন। তবে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করেন যে ব্যাংকের এফডি বা সরকারি স্কিমে সাধারণত 6 থেকে 7% হারে রিটার্ন পাওয়া যায়। আর ভারতে প্রতি বছর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রায় 6 থেকে 7% হারেই বাড়তে থাকে। সোজা কথায় ব্যাংক যে হারে সুদ দিচ্ছে, জিনিসপত্রের দাম ঠিক সেই একই হারে বাড়ছে। আবার কিছু ক্ষেত্রে যেমন চিকিৎসা খাতে বছরে 15% পর্যন্ত খরচ বাড়ছে। ভোজ্য তেলের মতো কিছু জিনিসে 10% পর্যন্ত মূল্য বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এফডি থেকে আপনি যতটুকু সুদ পাচ্ছেন, মুদ্রাস্ফীতি তার পুরো টাকাটাকেই কিন্তু খেয়ে ফেলছে। আর কোভিড পরবর্তী সময়ে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার পেয়ে গেল যে মূলত তখন থেকেই মানুষ শেয়ার বাজারের দিকে ঝুঁকতে শুরু করলো। কারণ শেয়ার বাজারে শুধু 6 থেকে 7% নয়, অনেক সময় 10%, 20%, 50%, এমনকি 1000% পর্যন্ত রিটার্নও কিছু মানুষ পেয়েছেন। আর এই সব দেখে শুনে অনেকের মনেই শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহ তৈরি হয়। তবে শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহ তৈরি হওয়া আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করা এই দুটো বিষয় কিন্তু এক বিষয় নয়। কারণ শেয়ার মার্কেট এমন একটা জায়গা, না জেনে না বুঝে এই ফিল্ডে এলে লাভের সম্ভাবনা যেমন থাকে, তেমনি যে কোনো সময় আপনার সব টাকা ডুবেও যেতে পারে। মানে আমি বলতে চাইছি, ভুল কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার 1 লক্ষ টাকাও কিন্তু শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ শেয়ার মার্কেটে যতটা দ্রুত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক ততটা দ্রুতই লোকসানেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তাই এই সমস্যার সমাধান হিসাবে সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ড এবং এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের বিষয়ে ভাবতে শুরু করে। তবে আমি বলছি না যে কোভিড পরবর্তী সময়ে মিউচুয়াল ফান্ড বা এসআইপির কনসেপ্টটা এসেছিল, এর আগে থেকেই কিন্তু এটা ছিল। কোভিড পরবর্তী সময়ে এই এসআইপি অনেক বেশি জনপ্রিয় হয়েছে। যাই হোক, এখন প্রশ্ন হলো এই এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই বিষয়টা আসলে কি। দেখুন, ছোটবেলায় আমরা যেমন মাটির ভাড় বা ভান্ডারে টাকা জমাতাম, কখনো বাবা 100 টাকা রাখলেন, কখনো মা 50 টাকা রাখলেন, কখনো ভাই 200 টাকা দিল, কখনো বোন 500 টাকা দিল, আবার কখনো আমরা অন্য কোথাও থেকে টাকা পেলে এই ভান্ডারে জমা করতাম। অর্থাৎ পরিবারের সবাই মিলে একটু একটু করে টাকা জমাতাম এই মাটির ভান্ডারে। পরে বাড়িতে বড় কোনো প্রয়োজন বা বিপদ এলে সেই ভান্ডার ভেঙে টাকা বের করে ব্যবহার করতাম। মিউচুয়াল ফান্ডের এসআইপিও অনেকটা সেই মাটির ভান্ডারে টাকা জমানোর মতো। তবে পার্থক্য হলো এখানে একটা পরিবার নয়, সারা দেশের লক্ষ লক্ষ মানুষ একটু একটু করে এখানে টাকা জমা করেন। কেউ প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করেন, কেউ 5000 টাকা, আবার কেউ 500 টাকা, আবার কেউ 50,000 টাকা, কেউ 5 লক্ষ টাকা। প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এখানে বিনিয়োগ করেন, অনেকটাই রেকারিং ডিপোজিটের মতো। আর এইভাবে
প্রতি মাসে সবার এসআইপির টাকা মিলিয়ে একটা বিশাল ফান্ড তৈরি হয়, যেটাকে মিউচুয়াল ফান্ড বলে। তবে মিউচুয়াল ফান্ডে এফডির মতো একবারে একটা বড় অঙ্কের টাকাও কিন্তু রাখা যায়, সেটা হলো ওয়ান টাইম মিউচুয়াল ফান্ড। আশা করি বিষয়টা বুঝলেন যে আগে বাড়ির ভাণ্ডারে যেমন কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা থাকতো, তেমনি আজকের দিনে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে প্রায় 2 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসে আমাদের দেশে। আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরাই এই ইনভেস্টমেন্টটা করেন। এখন প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ডের এই টাকাটা কিভাবে বাড়ে। দেখুন, এই টাকাগুলো পরিচালনা করবার জন্য প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকেন। আমি বা আপনি হয়তো জানি না যে কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে, কিন্তু এই সব প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা বছরের পর বছর শেয়ার বাজারে কাজ করেছেন। তাদের এক্সপিরিয়েন্স বা অ্যানালিসিসের বেসিসে তারা ভালো কোম্পানির শেয়ার সিলেক্ট করেন এবং সেই শেয়ারগুলোতে ফান্ডের টাকা ইনভেস্ট করেন। অর্থাৎ আমার, আপনার এবং আরও লক্ষ লক্ষ মানুষের টাকা একত্রিত করে এই প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেন। আর যখন সেই কোম্পানিগুলো ভালো ব্যবসা করে এবং শেয়ারের দাম বাড়ে, কখনো 10% বা কখনো 12% বা কখনো 20%, তখন আমাদের বিনিয়োগের মূল্যও সেই অনুযায়ী বাড়তে থাকে। এখন যদি কেউ প্রশ্ন করেন যে এতে ঝুঁকি কতটা, আসলে এর সহজ উত্তর হলো, দেখুন, আমরা কিন্তু সরাসরি কোনো একটা শেয়ার বেছে নিয়ে সেখানে টাকা বিনিয়োগ করছি না। আমাদের টাকা মিউচুয়াল ফান্ডের থ্রুতে শেয়ার বাজারে যাচ্ছে ঠিকই, কিন্তু কোন শেয়ারে বিনিয়োগ করা হবে সেই সিদ্ধান্ত নিচ্ছেন প্রফেশনাল ফান্ড ম্যানেজার বা অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ফলে সরাসরি নিজের শেয়ার কেনার তুলনায় এখানে ঝুঁকি অনেকখানি কম থাকে। আর এই কাজটা করে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো। আর মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো খুব হাই স্যালারি দিয়ে দেশের এক্সপার্ট ফান্ড ম্যানেজারদেরকে নিয়োগ করেন, যাতে তারা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেন। এটাই হলো তাদের আসল কাজ। এখন যদি তারা ধারাবাহিকভাবে খারাপ ফল করে, তাহলে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মতো বড় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়ে যাওয়ার চান্স তৈরি হয়। তাই এই সংস্থাগুলো দায়িত্ব থাকে যে দক্ষ বিশেষজ্ঞ নিয়োগ করে বিনিয়োগকারীদের জন্য যতটা ভালো সম্ভব রিটার্ন আনার চেষ্টা করা। আশা করি এই অবধি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার যে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে বিনিয়োগ হওয়ায় সাধারণত ঝুঁকি অনেকটাই কমে যায়। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগের ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। মানে আমি বলতে চাইছি, মিউচুয়াল ফান্ডেও কিন্তু ঝুঁকি থাকে, কিন্তু তুলনায় কিছুটা কম ঝুঁকি থাকে। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিউচুয়াল ফান্ডে আপনি কতদিন টাকা রাখছেন, মানে এর সময়কাল বা ডিউরেশন কত। ধরুন, আপনি যদি এফডি বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, তাহলে সেখানে আপনি অন এভারেজ 6% মতো সুদ পাবেন। এখন আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করুন, অথবা 10 বছরের জন্য বিনিয়োগ করুন, অথবা 20 বছরের জন্য বিনিয়োগ করুন, সুদের হার প্রায় একই থাকে। অর্থাৎ আপনি যদি আজকে 1 লক্ষ টাকার এফডিতে রাখেন, তাহলে 1 বছর পরে তা প্রায় 1,06,000 টাকা হয়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে এই বিষয়টা কিন্তু একেবারেই আলাদা। আপনি যদি মাত্র 1 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, তাহলে এমনও হতে পারে যে হয়তো 5% লোকসান হলো। অর্থাৎ আপনার 1 লক্ষ টাকা কমে গিয়ে 95,000 টাকা হয়ে গেল। আবার এর উল্টোটাও হতে পারে, এই একই সময়ে 1 লক্ষ টাকাটা হয়তো 1 বছরের মধ্যেই 1,10,000, 1,20,000 বা 1,50,000, এমনকি 2 লক্ষ টাকাও হয়ে যেতে পারে। কারণ আগেই বলেছি, মিউচুয়াল ফান্ডের টাকা মূলত শেয়ার মার্কেটে থাকে, আর শেয়ার মার্কেটে শেয়ারের দাম কখনো বাড়ে কখনো কমে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন মিউচুয়াল ফান্ডে আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করি বা দীর্ঘ মেয়াদে টাকা রাখি, যেমন 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর বা এমনকি 20 বছর, তখন কিন্তু ছবিটা পুরোপুরিভাবে বদলে যায়। মানে আপনি যদি একটা ভালো মানের মিউচুয়াল ফান্ডে দীর্ঘ সময় ধরে টাকা রাখেন, তাহলে অতীতের রেকর্ড অনুযায়ী দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সেটা এফডির তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার
করে বলে রাখাটা জরুরি যে শেয়ার মার্কেটে কোনো রিটার্নই কিন্তু নিশ্চিত নয়। তাই কেউ যদি আপনাকে বলে যে 10 বছরে আপনি নিশ্চিত 15% রিটার্ন পাবেনই পাবেন, তাহলে সেই দাবি কিন্তু ঠিক নাও হতে পারে। 10 বছরে আপনার রিটার্ন 15% হতে পারে, এর বেশিও হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে। এমনকি মিউচুয়াল ফান্ড কোম্পানির মালিক, ফান্ড ম্যানেজার বা শেয়ার বাজারের সবচেয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরাও কখনোই নিশ্চিত করে বলতে পারে না যে ভবিষ্যতে ঠিক কত শতাংশ রিটার্ন আসবে, কারণ শেয়ার মার্কেটে সবসময় সম্ভাবনা বা প্রবাবিলিটির ওপরে নির্ভর করে। তবে এটুকু বলা যায়, আপনি যদি একটা ভালো মিউচুয়াল ফান্ডে 10 বছর, 15 বছর বা 20 বছরের মতো দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করেন, তাহলে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সাধারণভাবে এফডির তুলনায় বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনায় খুব বেশি থাকে। কিন্তু সেই রিটার্ন 12%, 15% না 20% হবে, সেটা আগে থেকে কেউই বলতে পারে না। তবে অভিজ্ঞতা বলছে যে রিটার্ন সাধারণত এফডির তুলনায় বেশিই হয়। এখন ধরুন আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন, সেই ফান্ডের বিশেষজ্ঞরা যে কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছেন, সেই শেয়ারটা টানা 2 বছর ভালো পারফর্মই করলো না, বা হয় দাম কমে গেল, অনতুবা এক জায়গাতেই আটকে থাকলো, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগও হয়তো 2 বছর তেমন একটা বাড়বে না, বা এক জায়গায় আটকে থাকবে বা কমেও যেতে পারে। তখন অনেকেই ভাবেন তাহলে তো মিউচুয়াল ফান্ডে লোকসান হয়ে যাচ্ছে, তাই এটা মনে রেখে তারপর গিয়ে ইনভেস্ট করুন। কারণ অভিজ্ঞতা বলছে মিউচুয়াল ফান্ড শর্ট টার্মে নয়, বরং লং টার্মে ভালো রিটার্ন দেয়। তাই যদি আপনি 1 বা 2 বছরের জন্য টাকা রাখতে চান, তাহলে অনেক ক্ষেত্রেই এফডি বা সরকারি সঞ্চয় প্রকল্পই কিন্তু বেশি ভালো হতে পারে। কিন্তু আপনি যদি লং টার্মে একটা ভালো অ্যাসেট তৈরি করতে চান, তাহলে মিউচুয়াল ফান্ড অনেক বেশি কার্যকর হতে পারে। কেন? কারণ মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটাই হলো এর কম্পাউন্ডিং। আর এই কম্পাউন্ডিংয়ের সুবিধা পেতে হলে লম্বা সময় দিতে হয়, কমপক্ষে 5 বছর, আরও ভালো হলে 10 বছর, তার চেয়েও ভালো হয় 15 বছর, সম্ভব হলে 20 বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ডে সবচেয়ে ভালো কম্পাউন্ডিং পাওয়া যায়। কারণ মিউচুয়াল ফান্ডে প্রতি বছর সমান রিটার্ন কিন্তু হয় না। ধরুন 1 বছর 5% লাভ হতে পারে, আর 1 বছর 15%, কোনো বছর 5% লোকসান হয়ে গেল, আবার কোনো বছর 10% লাভ হলো, কোনো বছর আবার 1% লোকসান, কোনো বছর আবার 50% বা 100% লাভ হতে পারে। এরপর আবার অন্য কোনো একটা বছরে 10% লোকসানও হতে পারে। এই যে ওঠানামা, এটাই কিন্তু শেয়ার বাজারের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু যখন আমরা 10 থেকে 15 বছরের মতো দীর্ঘ সময়ের গড় বা এভারেজ হিসেব করব, তখন দেখা যাবে যে অনেক মিউচুয়াল ফান্ডই অতীতে গড়ে প্রায় 10% থেকে 15% পর্যন্ত বার্ষিক রিটার্ন দিয়েছে। অর্থাৎ লং টার্ম রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড সাধারণভাবে এফডির চেয়ে ভালো রিটার্ন দেয়। আশা করি এই অবধি বিষয়টা বুঝলেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে মিউচুয়াল ফান্ড কতটা নিরাপদ। দেখুন, এর ডিরেক্ট আনসার হলো মিউচুয়াল ফান্ডে রিটার্নের কোনো গ্যারান্টি নেই। আর এই জন্যই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সবসময় বলে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ মিউচুয়াল ফান্ড সবসময় বাজারের ঝুঁকিতে থাকে। কিন্তু আবারও সেই একই কথা রিপিট করব, যদি আপনি দীর্ঘ সময়ের জন্য একটা ভালো মানের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে এফডির তুলনায় ভালো রিটার্ন পাওয়া যেতে পারে, অন্তত অভিজ্ঞতা তাই বলছে। তবে এখানে দুটো কন্ডিশন রয়েছে। 1, ভালো কোম্পানির মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে হবে, আর 2, লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হবে। আর এই দুটো কন্ডিশন মাথায় রাখলে আপনি এসআইপি দেখে ভালো রিটার্নই পাবেন। আমি এমন অনেক মানুষকে চিনি যারা বহু বছর ধরে সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, নিজেদেরকে অনেক বড় বিশেষজ্ঞ মনে করেন, কিন্তু তারপরও তাদের অনেকেরই লং টার্মে 8%, 9% বা 10%-এর বেশি রিটার্ন আনতে আমি কিন্তু দেখিনি। তাই সারাদিন শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করা, বিশ্লেষণ করা, প্রতিটা শেয়ারের খবর রাখা, এই সব করার পরও যদি গড়ে 9 থেকে 10% রিটার্নই আসে, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য মিউচুয়াল ফান্ডে এসআইপি করাটাই অনেক বেশি বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তাই নিজের মূল পেশায় কাজ করুন বা ব্যবসা করুন, আর পাশাপাশি মিউচুয়াল ফান্ডে নিয়মিত এসআইপি করুন। কারণ লং টার্মে ভালো মিউচুয়াল ফান্ড অতীতে গড়ে প্রায় 12 থেকে 15% পর্যন্ত রিটার্ন
রিটার্ন দিয়েছে। আশা করি এই পুরো বিষয়টা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। এখন এরপরও যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার মনে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আমি সকলের কমেন্টই কিন্তু পড়ি, যদিও সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না, তবুও ভবিষ্যতে কোনো না কোনো ভিডিও বা আলোচনায় আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আর শুরুতে যেটা বলছিলাম, আপনি যদি একাধিক বিশ্বস্ত ইন্স্যুরেন্স পার্টনারদের বিভিন্ন প্ল্যান তুলনা করে অনলাইনে 15% থেকে 25% পর্যন্ত ডিসকাউন্টে আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য সেরা টার্ম প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যানকে বেছে নিতে চান, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।